শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? দেখতে পাচ্ছ সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। তো একটা জিনিস বলার জন্য ভিডিও করেছিলাম, না বললেই নয়। কদিন ধরেই ফেসবুক খুলে দুটো জিনিস কন্টিনিউ দেখাচ্ছে, মানে স্ক্রল করলেই দেখাচ্ছে। একটা হচ্ছে গিবলি আর্ট, আর একটা হচ্ছে 26,000 যে শিক্ষকের চাকরি গেছে। তো দুটোই চলছে কন্টিনিউ। যারা ট্রেন্ডে গা ভাসাচ্ছে তারা তো ভাসাচ্ছে, আর যারা চাকরি খুঁয়ে যাদের মর্মান্তিক অবস্থা তাদের জন্য সত্যি মর্মাহত। কারণ ঠকবাসে গা উজাড় হয়ে গেছে। যোগ্যদের মাঝখানে যেসব অযোগ্যরা ঢুকে পড়েছে, সেই অযোগ্যদের ভিড়ে যোগ্যরা ঠাঁই খুঁজে পাচ্ছে না। তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে তারা যোগ্য। সত্যি এটা কখনোই কাম্য নয়। কারণ অযোগ্যকে সবসময় প্রমাণ করতে হয়, কিন্তু বাস্তবে দেখছি যোগ্যদেরকেই সবসময় প্রমাণ করতে হচ্ছে যে আমি যোগ্য, আমি সৎ, আমি রাইট। যাই হোক, এখন যেটা নিয়ে বলতেছি সেটা হচ্ছে গিবলি আর্ট। তো পেজ খুললেই দেখছি এর ছবি ওর ছবি, যদিও আমি এখনও করিনি, বা আমি সত্যি কথা বলতে এই সোশ্যাল সাইটের লিঙ্কে ক্লিক করে কোনো রকম ফটোকে মানে এডিট করা বা করা, এগুলো আমি কখনোই এর আগে করিনি। এর আগে একবার পিজা মার্ট বলে একটা জিনিস এসেছিলো, তো সেগুলো হয়েছিল। যাই হোক, আমি করি না কারণ আমার একটা অভিজ্ঞতা থেকে আমি এইসব জিনিস, মানে আমি সোশ্যাল সাইটে কোনো লিঙ্কে চট করে আমি ক্লিক করি না। তার একটা অনেক বড় কারণ আছে। আমার তখন ছিল ইউবিআই ব্যাংক, ইউনাইটেড ব্যাংক যেটা। তো ওই ইউবিআইতে আমার ছেলে যখন ভর্তি হবে, ছেলের যখন 5 বছর বয়স, তার আগে থেকে আমি ডিসাইড করেছিলাম ওকে আমি ডন বস্কে ভর্তি করব। তারপরে তো ছেলের ক্রেডিট ছিলই যে ও ইন্টারভিউতে ভালোভাবে পাস করেছিল, বা ও সেই জায়গায় ক্যাপেবল ছিল, এবিলিটি ওর ছিল, ও ডন বস্কে চান্স পেয়েছিল। তো ছেলে জন্মানোর পর থেকে আমি অল্প অল্প করে টাকা জমানো শুরু করি। তখন আমি টিউশন করতাম, বিভিন্ন রকমের ক্রাফটের কাজ করতাম, তখন আমি জবটা পাইনি। তো সেই টাকা জমিয়ে জমিয়ে আমাকে অ্যাপ্রক্সিমেট বলা হয়েছিল যে যারা আগে পড়তো তাদের কাছ থেকে এরকম জেনেছিলাম যে কীরকম কী লাগে খরচ। আমাদের বাড়ির বেশিরভাগই, মানে আমার বাপের বাড়ির দিকে বেশিরভাগই ছেলেমেয়েরা সবাই ডন বস্কেতে আছে, দাদাদের ইয়েরা। তো তাদের কাছ থেকে আমি জেনেছিলাম যে অক্সিলিয়াম বা ডন বস্কে পড়তে গেলে কীরকম কী লাগে। তো তখন বলেছিল যে এরকম। তো আমাকে কিছু কিছু জন বলেছিল অ্যাপ্রক্স 50,000 মতন হাতে রেখো, কীরকম কী লাগবে তা তো জানা বলা যাচ্ছে না আগে থেকে। যদি চান্স পাই, হট করে টাকাটা নাই জোগাড় করতে পারো, তো হাতে রেখো। তো আমি সেই তখন থেকেই জমানো শুরু করেছিলাম। তারপরে আমি 2014 সালে চাকরি পাই এলিট কলেজে। তো ভালোই হলো। আমার ছেলে তখন গুরুকুলে পড়তো, কেজি ইউকেজি এগুলোতে, নার্সারিতে। তো তখন আমার ছেলে অ্যাডমিশন হয় 2017-তে ডন বস্কোতে। তো ভালোই হলো, চাকরিটা পাওয়ার পর থেকে আমার একটু সুবিধা হলো, আমি টাকাগুলো রাখতাম। তো ওইখানে আমার ওই টাকাগুলো রাখা ছিল, যেটা আমি অ্যাডমিশনের সময় ছেলের তুলে ওর অ্যাডমিশন পারপাসে কাজে লাগাবো। তো সামহাও কোনো কারণে আমি একদিন অফিসে বসে আছি, কলেজে কাজ করছি, যখন অফিসে রয়েছি, আমার ফোনে একটা মেসেজ আসছে যে আমার ফোন থেকে 46,000 টাকা কেউ তুলে নিয়েছে। মানে যেটা ছিল সেটাই। মানে অ্যামাউন্ট ছিল মনে হয় 50K মতো। তো তখন তো যতটা পেরেছে ততটা তুলেছে, কতটা কি ব্যালেন্সে রাখে। অ্যাকচুয়ালি আমি ব্যাংকের ব্যাপারে খুব একটা ওয়াকিবল নই, কেন ওইগুলো আমার বরই দেখে। আমার যে কটা অ্যাকাউন্ট, আমি সমস্ত জয়েন্ট অ্যাকাউন্ট করেই রেখেছি, যাতে আমাকে ব্যাংকে দৌড়াতে না হয়। টাকা পয়সা কিছু ফেলা থাকলে বরকেই দিয়ে দিই, তোলার হলেও বরকে দিয়ে দিই। আর এখন তো ফোনপে, জিপে, তখন ফোনপে, জিপে অতটা ছিল না। এখন ইউপিআই, ফোনপে, জিপে হয়ে গেছে বলে অসুবিধা কিছু একটা হয় না। তো যাই হোক, যেটা বলার জন্যে, তো সেই কারণে আমি রেখেছিলাম ওখানে। তো হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসে যে আমার 46,000 টাকা উইথড্রল হয়েছে। তো আমার হাসব্যান্ড জয়েন্ট অ্যাকাউন্টে, কারণ ওর অনেক সময় ব্যবসা কারণে টাকা নিত, সেটা আরেকটা অ্যাকাউন্ট ছিল, সেখানে সে ওখান থেকেই ট্রানজ্যাকশন করতো। এইটাতে কখনো হাত দিত না, আমি বারণ করে রেখেছিলাম। হঠাৎ করে আসাতে আমি আমার হাসব্যান্ডকে ফোন করি যে তুমি কি কোনো টাকা তুলেছো? তখন বলছে, কেন বলো তো? আমি বলছি ইউবিআই তে। বলছে না, আমি তো ইউবিআই এর কখনো কিছু টাকা পয়সা ট্রানজ্যাকশন করি না, শুধু টাকা ফেলাই হয় ওখানে। আমি বললাম, দেখো আমার ফোনে একটা এরকম মেসেজ এসেছে, এটা কি ফেক বা কিছু? তুমি কি একবার ব্যাংকে যাবে? ব্যাংকটা হচ্ছে ইউবিআই ব্যাংকটা আমাদের বাড়ির সামনে কোদালিয়াতে, মানে যেটা হুগলি মোড় থেকে ব্যান্ডেল দিকে যেতে কোদালিয়ার ওখানে। তো আমার দোকান হুগলি স্টেশন রোডে, আমার বড়ের দোকান ছিল। ওর অসুবিধা হলো না, আমি এক্ষুনি যাচ্ছি। দোকান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকের ব্রাঞ্চে গেল। ব্রাঞ্চে গিয়ে যখন বললো যে এই অ্যাকাউন্টে, বললো হ্যাঁ 46,000 টাকা উঠে গেছে। তো কী কারণে উঠেছে, কে তুলেছে, কোনো ট্রেস আমরা করতে পারিনি। সারাদিন ছোটাছুটি। আমার বর সেই যে তখন থেকে গেছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে ছেলেকে কোনোরকম স্কুল থেকে খালি এনে ও সমানে ব্যাংকের সাথে কোঅপারেট করতে বলেছিল, বা ব্যাংকের সাথে কথা বলে যাচ্ছিল, কিন্তু ব্যাংক কোনোরকম কোঅপারেট আমাদের সাথে করেনি। যাই হোক, আমরা সেই টাকাটা আর পাইনি। আমার মানে কি বলবো, তার কদিন বাদে আমার ছেলের অ্যাডমিশন ছিল। মানে এটা হয়েছে 2016-র এন্ডে। 2017-তে আমাদের ড্রাফট জমা দেয়, জানুয়ারিতে আমাদের ড্রাফট জমা দেওয়ার কথা ছিল। 25,000 টাকার একটা ড্রাফট দিতে বলেছিল। তো আমার তো মাথায় হাত পড়ে গেল হঠাৎ করে। সবাই তো একটা টার্গেট করে করে এগোয়। হয়তো সামলে উঠতে পেরেছি, কিন্তু দেখুন সবার তো কষ্টের পয়সা। আমার ওটা দিনরাত খেটে টিউশন করে, তখন আমি টুকটাক সেলাইও করতাম ঘরে বসে, ক্রাফটের কাজ ছিল, এমব্রয়ডারি কাজ ছিল। তো আমি খেটে খেটে সেই পয়সাগুলো রেখেছিলাম আমার ছেলের জন্যে।
তো টাকাটা যখন চলে গেছে না, মানে আমি বারবার করে যখন ওখান থেকে, আমি তো অফিস থেকে আসতে পারছি না, বারবার করে ওকে যখন ফোন করছি, ও নাজেহাল হয়ে যাচ্ছে, চতুর্দিক ওদিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, ও বারবার করে ছোটাছুটি করছে। আমি কিন্তু থেমে থাকিনি। আমি বললাম, হয়ে গেছে, কষ্ট তো এবার ওটার তো আর কেউ আমার কষ্টটা তো আর কেউ নিতে পারবে না, বা আমি কাউকে ওটা শেয়ার করতে পারবো না, ভাগ করতে পারবো না। যে মুখে সবাই এসে সান্ত্বনা দেবে, কিন্তু আমার জায়গাটাকেও বুঝতে পারবে না, আমার পাশে এসে জায়গায় কেউ এসে দাঁড়াবে না। যা করার আমাকেই করতে হবে। তো আমি সেই মুহূর্তে ভাবলাম যে কিভাবে আমি টাকাটা জোগাড় করবো, ৮ দিন ১৫ সময় আছে হাতে আমার। যাই হোক, আমি সেই বিপদ উতরছি। এরকম অনেক হয়েছে, আমার অনেক গেছে। আমার টাকা এরকম অনেক নষ্ট হয়েছে। আমি যা রোজগার করেছি, অনেক রোজগার করেছি, আর অনেক আমার টাকা এরকম মিসইউজ হয়ে গেছে। তো যাই হোক, আমি সেসব নিয়ে করতে চাই না। আমি কেন বলছি কথাটা, এইসব লিঙ্কগুলোতে আমার মতে মনে হয় না ক্লিক করাই ভালো। যদিও আমি তখনও ক্লিক করিনি, কিন্তু আমি সেই সময় আমি ফেসবুক বলুন, এই বলুন, টুকটাক জয়েন করছি। মানে আমি ২০১৫ তে মনে হয় ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম। তারপরে ওই সময়তেই, আমার তো আগে ওরকম স্মার্টফোন ছিল না, বা হোয়াটসঅ্যাপ এসব কিছু হতো না। তো আমি বুঝতে পারিনি। তো আমার সেই থেকে একটা ফোবিয়া কাজ করে, যে তাহলে কি ওইসব লিঙ্কে ক্লিক করার জন্যই কি আমার টাকাটা চলে গেছে? তো যাই হোক, আমি সেটা বলছি, কারণ এটার মেন কথা যেটা, সেটাতেই আসছি। তো এই যে গিভলি আর্ট করছেন বা যাই করছেন, একটু ভেবেচিন্তে করবেন, কারণ আমরা জানি না যে এগুলোর অলক্ষ্যে কী আছে, বা এর ডার্ক সাইডটা কী আছে। আমরা তো আনন্দের সাথে ট্রেন্ডে গা ভাসাচ্ছি। তো এবার যেটা বলার মজার কথা, মানে এই ঘিবলি আর্টটাকে নিয়ে লোকে এমন একটা জায়গায়, কেউ তো বলছে ঘিবলি, কেউ জিবলি, কেউ জুবিলি, মানে মাথা খারাপ করে দিচ্ছে। কেউ কেউ বলছে, "এই তুই জুবিলি আর্ট করেছিস?" আমি বললাম, "না, আমি করিনি, আমি করবও না। আমি ওগুলো পছন্দ করি না।" যাই হোক, তো সবাই দেখছি করছে। আমি করিনি আর করবও না। কারণ আমার মন থেকে যেটা সায় না দেয়, আমি সে কাজটা করি না। তো সেরকমই ফেসবুক খুললে কিছু গিভলি আর্টের এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি, যারা যারা গিভলি আর্ট করেছে তাদের কিছু কিছু এক্সাম্পল দেখাচ্ছি। ফটো দেখলে তো মানে আমি তো নিচে হাসি আটকাতে পারছি না, আপনারাও পারবেন না। প্রথমত উপরের এই ছবিটা দেখুন। এই ছবিটাতে দেখাচ্ছে একজন নব দম্পতি বিয়ে করার পর সে তার বরকে নিয়ে গাঁটছড়াটা কোলের মধ্যে নিয়ে একটা ছবি তুলেছিল। উপরে যে ছবিটা আছে, তো সেই ছবিটাতে গাঁটছড়া তার কোলের কাছে আছে। তো সেই জন্যে সে ওইটাকে নিয়ে গিভলি আর্টটা করেছে। তো গিভলি আর্ট কী করেছে, ওই যে ওর জোরের কাপড়টাকে এমনভাবে ধরা, ভেবেছে হয়তো সে কোলে বাচ্চা নিয়ে আছে। তো বিয়ের মণ্ডপেই না চাইতেই তাকে বাচ্চা সমেত বাবা মা বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছে, সিঁদুরদানের পর গিভলি আর্ট এডিট করে দিয়েছে। আর একটা দেখলাম, এর পরের ছবিটা দেখুন, দুজন কাপল হাগ করে আছে। তো ছেলেটার ছবিটা তো ঠিক আছে, কিন্তু মেয়েটাকে সাপ বানিয়ে দিল পুরো। মানে কি বলবো আর, মানে একদম যাতা। আর একটা তো সেরা, মানে সেরার সেরা লেগেছে। এটা অনবদ্য, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমরা আম কতটা ভাগ্যবান। মানে আমরা না, মানে যে এডিট করেছে সে কতটা ভাগ্যবান। আম সাধারণত রবীন্দ্র জয়ন্তী হলে কি হয় যে, রবীন্দ্রনাথের ফটোটাকে পাশে রেখে তাকে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মান জানিয়ে আমরা আমাদের রবীন্দ্র জয়ন্তী বা যেকোনো প্রোগ্রাম স্টার্ট করি। তো সেরকমই একটা মেয়ে রবীন্দ্রনাথের কোনো নৃত্য করছে, পরিবেশন করছে। পাশে রবীন্দ্রনাথের ছবিটা আছে। তো somehow সে সেটাকে গিবলি আর্টে এডিট করেছে। তো গিবলি আর্ট মানে এত বড় পাওনা বা এত বড় অ্যাচিভমেন্ট হয়তো মেয়েটা নিজেও ভাবতে পারেনি তার হবে। তো মেয়েটা নাচছে, সেটা ঠিক, সেটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পাশে ফটো ফ্রেমে যে রবীন্দ্রনাথ ছিল, সে স্বয়ং মানে জীবন্ত অবস্থায় মেয়েটির পাশে দাঁড়িয়ে নাচ দেখছে। এটা ছিল সেরার সেরা। মানে রবীন্দ্রনাথকে পুরো জ্যান্ত করে দিয়েছে। আর আরো অনেকগুলা আছে। তো যেটা রবীন্দ্রনাথের উপরের ছবিটা দেখলে বুঝতেই পারছেন যে রবীন্দ্রনাথ আমাদের জীবিত অবস্থায় পাশে দাঁড়িয়ে নাচ দেখছেন। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে এক স্বামী-স্ত্রী তাদের ছবিটাকেও গিবলি আর্টে এডিট করেছে। তো সবই ঠিক ছিল। কিন্তু গিবলি আর্ট ভদ্রমহিলার অন্তর্বাসকে ভদ্রলোককে পরিয়ে দিয়েছেন। মানে যা তা ব্যাপার। হুম, আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। আমি ছবিগুলো দেখে ফেসবুক খুললেই সেই ছবিগুলো দেখলে আমার মানে হাসি আমি চাপতে পারছি না। নিজে হাসছি, প্লাস হাসব্যান্ডকেও দেখাচ্ছি, সেও হাসছে। বলছে, "এগুলো কি?" সে অতটা ফেসবুকের এত কিছু বোঝে না। ফেসবুক করে ঠিকই, কিন্তু এইসব ট্রেন্ড সে অতটা বোঝে না। তারপরে হলো যে আরেকটা, এটা তো গেল হাসব্যান্ড ওয়াইফ দাঁড়িয়ে। আচ্ছা, এরপরে
একটা আছে ছবি দেখুন উপরের এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। মা তার ছেলেকে আদর করছে, ৩ টে ফটোকে তারা এডিট করেছে। তো মা তার বয়স্ক মা তার ছেলেকে ধরে আদর করছে। সব ঠিক আছে, মাকে ঠিক রেখেছে। কিন্তু ছেলেটার জায়গায় তার পোষ্যকে নিয়ে চলে এসছে। মানে ছেলের জায়গায় কুকুর। ভাবুন একবার যে কতটা বড় দুঃখজনক ঘটনা যে ছেলেটা যখন দেখছে যে তার মা তাকে আদর করছে সেই ছবিটা পাশে রেখে কোলাজ করে যখন আরেকটা ছবি দিয়েছে, মা ধরে আছে ছেলের মুখের জায়গায় কুকুরের মুখ। এটা তো তবু ভালো। আরেকটা দেখলাম মানে ২ জন ব্রাইড বসে আছে। মানে বিয়ে করতে যাওয়ার আগে দুলহা-দুলহান যেমন হয় ২ জন এরকম ছবির বসে আছে। তো দেখুন ছবিটাতে একজনের ছবিতে ২ টো ছবি আছে। একজনের ছবিতে দেখুন মধ্যবর্তীকে নিয়ে চলে এসছে। তাদের ২ জনের মাঝখানে ফটো এডিট করার পর গিবলি আর্ট একজন মধ্যবর্তীকে দিয়ে দিয়েছে। আর আরেকটা ছবিতে দেখুন মধ্যবর্তিনীকে দিয়ে দিয়েছে। মানে যা তা অবস্থা। এই ছবিগুলো যদি ধরুন তারা রেখে দেয় বা কিছু যে ভাববে যে বাবা বিয়ের সময় তোমার সাথে বিয়ে না মাঝখানে আরেকজনকে চলে এসছে। তো গেল এটা। এরপরে হচ্ছে যেটা আরেকটা একটা ছেলে দাঁড়িয়ে আছে সুটেড বুটেড হয়ে ছবি তুলেছে। তার পাশে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার ভাস আছে। হোয়াইট আর ব্লু সম্ভবত। তো ঘিবলি আর্ট সেটাকে রিকগনাইজ করেছে। ছেলেটার ছবিটা ঠিক রেখেছে। কিন্তু ফ্লাওয়ার ভাসের জায়গায় আমাদের পিসিকে বসিয়ে দিয়েছে। আমাদের পিসি তার পাশে বসে আছে। সাদা নীল যেহেতু দেখেছে, মানে যাচ্ছে তাই ব্যাপার একবারে। ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তো এরকম সব হাস্যকর ফটো এডিট করা দেখে সত্যি হাসি পাচ্ছে, একটু এন্টারটেনমেন্ট হচ্ছে, আমাদের মনোরঞ্জনও হচ্ছে দুঃখের মাঝখানেও। কাউকে তো আবার জাম্বুবান বানিয়ে দিয়েছে পুরো। ২ জন কাপল হাত ধরে আছে। মেয়েটা ঠিক আছে, ছেলেটাকে জাম্বুবান বানিয়ে দিয়েছে। কারোরও আবার ছেলে মেয়ে দুজনেরই দাড়ি মোচ করে দিয়েছে। মানে ছবিগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন। আমি ছবিগুলো উপরে দেখবেন আমি যেগুলো ছবিগুলো দেখাচ্ছি। তো এই করে যা পারছে তাই করছে। কিছু না হোক ফেসবুকে কদিন ধরে এইটা নিয়ে একটা হাসির খোরাক চলছে। সবাই সেই ছবিগুলোকে আবার উম উম কোলাজ করে একসঙ্গে ইয়ে করছে যে ঘিবলি আর্টের এডিটের ফলাফল কি হতে পারে। তাই আমিও ভাবলাম এগুলো একটু আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, ট্রেন্ডে গা ভাসানো ভালো। যেহেতু এখন সবকিছুই অনলাইনের মাধ্যমে হয়, টাকা পয়সা ট্রান্সজাকশন বলুন, পড়াশোনা বলুন, যেকোনো কিছু এখন সবকিছুই সোশ্যাল সাইটের মাধ্যমে বা অনলাইনে সবকিছু হচ্ছে। তো আমার কথা একটাই যে এই ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে ভুলেও নিজেদের কোনো অজান্তে ক্ষতি করে ফেলবেন না। ওই ফটোটা কিন্তু আপনার সাময়িক ২ দিন, ১০ দিন, জোর উপর ১ মাস ফেসবুকে স্ক্রল হবে, ঘুরবে, ভাল লাগবে। এটা এমন কিছু না, এটা আপনার বাঁধিয়ে রাখার মতনও কিছু নয় ছবিটা, যেটা আপনাকে রাখতেই হবে। বা এমন কিছু না নিজেকে কার্টুন দেখানোরও দরকার নেই। আমরা আগে কার্টুন দেখে হাসাহাসি করতাম। এখন আমরা নিজেদেরকে কার্টুন বানাতেই ব্যস্ত। তো এইগুলো না করে আমার মনে হয় এইসব জিনিসগুলোকে এভয়েড করা ভালো। কারণ সবকিছুর একটা ডার্ক সাইড থাকে। এটার ফলাফল কি হতে পারে আমরা কিছুই জানি না। যে আমাদের এই ছবিগুলো কোথায় গিয়ে স্টোর হচ্ছে বা কোন সাইটে যাচ্ছে সেখান থেকে আমাদের ছবিগুলো কিছু মিসইউজ হচ্ছে কিনা বা আমরা যে লিঙ্কে ক্লিক করছি সেই লিঙ্কটা তো আমাদের ফোনের মাধ্যমেই সবকিছু হচ্ছে। কারণ আমরা ফোনের থেকে অনলাইন পেমেন্ট বলুন, ব্যাংক ট্রান্সেকশন বলুন, সব জায়গায় ফোনের মাধ্যমেই করছি। আর এই ফোনের মাধ্যমে আপনি সেম আবার ওই ছবিটাকে আপলোড করছেন। তো কোনো না কোনোভাবে কিছু না কিছু লিঙ্ক এর সঙ্গে লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। আপনি হয়তো বুঝতে পারছেন না। কিন্তু যখন বুঝতে পারবেন তখন সব শেষ হয়ে যাবে। সাইবার ক্রাইম থেকেও কিন্তু বারবার বা পুলিশের থেকেও বারবার করে ইন্ডিকেট করা হচ্ছে যে আপনারা এইগুলো, এই গিবলি আর্ট এগুলো করবেন না। তো একটু সচেতন হন। এমনিতেই ২৬,০০০ মানুষ চাকরি হারিয়েছে। এরপরে ভবিষ্যতে আরও না জানি কত কিছু আসছে। প্রাইভেট চাকরির কথা তো বাদই দিলাম। প্রাইভেট চাকরিতে তো চাকরি আসে, যায়, চলে যায়, ছিনিয়ে নেয়। মানে এনাদের যেমন সরকারি চাকরি গেছে বলে আমরা এত মাতামাতি করছি, প্রাইভেটেও এরকম অনেকেরই হয়। প্রাইভেট সংস্থায় যারা কাজ করে
তাদের নিয়ে আমরা হয়তো এত কেউ মাতামাতি করি না, এত লেখালেখি হয় না, চোখের জল ফেলি না। যে প্রাইভেট সংস্থায় কাজ করে একমাত্র সেই ক্যান্ডিডেট বোঝে তার কতটা চাপ। সেই চাপ যে উপেক্ষা করে এগিয়ে যেতে পারে ওয়েল অ্যান্ড গুড। আর যে না পারে সে সুইসাইড করে। সে ৫ তলা থেকে ঝাঁপ দেয়, কি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। তো একটু জাগ্রত হন। এই জিনিসগুলো লিঙ্কগুলো করবে না। হয়তো আমারটা জ্ঞান মনে হতে পারে সবার। আমার কথা ভালো নাই লাগতে পারে যে ও কী সব ভুলভাল বকছে। আমি নিজে ঠেক খেয়ে শিখেছি, তাই বললাম। আপনারাও সচেতন হন। এগুলো কেউ হাতে ধরে বলেও দেবে না। আজকালকার দিনে তো কেউ কারো ভালো চায়ও না, বলতেও আসবে না। হ্যাঁ, আম আমিও আপনাদের পরিচিত নই বা আপনারা আমার কেউ হন না। কিন্তু আমার মনে হলো বলাটা উচিত। যেহেতু আমি এটা একটা শিক্ষা পেয়েছি, আমিও চাই যাতে ভবিষ্যতে কেউ ভুল না করুক। সবার কষ্টের পয়সা হয়, সবাই কষ্ট করে সবকিছু অর্জন করে। তো সেইটা অর্জন করতে যতটা টাইম লাগে, খুঁজে দিতে কিন্তু নিমেষের মধ্যে হয়ে যায়। টাইম লাগে না। তাই জন্যে কিছু করার আগে একটু চিন্তা করুন। বিশেষ করে অনলাইন কোনো কিছু করার আগে একবার ভাববেন বা একটু ধৈর্য ধরে যান। দেখুন এর ফলাফল কী হচ্ছে। হয়েছে মানেই সঙ্গে, সঙ্গে আমাকেও করতে হবে, দরকার নেই করার। এটা করে আপনি কোনো পুরস্কার জিতছেন না, বরঞ্চ নিজের ক্ষতি ডেকে আনছেন। তো ভালো থাকবেন। আজকের মতন এখানেই। টাটা।